আমি ঈশাকে কোলে নিয়ে বিছানায় বসে আছি এখন। সে একটু আগে ঘুম থেকে উঠলো। আরহাম আব্বার সঙ্গে মসজিদে গেছে আসরের নামাজ আদায় করতে। দুজনে এখনো ফিরেনি। ধ্রুব খাবার খেয়ে সেই যে বের হলেন, এখনো ফেরেননি। নক্ষত্র ভাইয়া বন্ধুদের সঙ্গে ঘুরতে গেছেন। আর আম্মা রান্না করছেন। আমার ডাক শুনে আঁচল ঠিক করে রুম থেকে বেরিয়ে এলাম আমি। ড্রয়িং রুমে ঢুকে দেখি আমার ননদ কোহিনূর স্বামী সন্তান নিয়ে সোফায় বসে আছেন। সালাম দিলাম আমি। কেমন আছে জিজ্ঞেস করলাম। দুলাভাই উত্তর দিয়ে আমাকে পাল্টা জিজ্ঞেস করলেন আমি কেমন আছি। কোহিনূর আপা সালামের জবাব দেওয়ার ছাড়া আর কোনো কথা বললেন না। আমার সঙ্গে কেমন রাগে রাগে দৃষ্টিতে তাকিয়ে রইলেন। দুলাভাই হাসি মুখে বললেন ভাবি আপনি তো এখন বড় হয়ে গেছেন দেখছি। এর আগে যখন দেখেছিলাম তখন অনেকটা ছোট ছিলেন। ভদ্রতা বজায় রাখতে জোরপূর্বক একটু হাসলাম আমি, তবে মুখে কিছু বললাম না। দুলাভাইয়ের মুখে আপনি আপনি শুনতে কেমন যেন লাগছে। দুলাভাইও আমাকে চেনেন। উনি এ বাড়িতে এলে রাস্তায় বের হলে মাঝে মধ্যে দেখা হয়ে যেত ওনার সঙ্গে। তাছাড়া একদিন ওনার মেয়ে তোয়া আমাদের বাড়ির পেছনে চলে গিয়েছিল, আর ওনারা এদিকে খুঁজতে খুঁজতে অস্থির হয়ে উঠেছিলেন। তখন আমি ক্লাস 8-এ পড়তাম। সকলের টাকাটাকি তোমায় কানে পৌঁছালেও তোয়া সাড়া দিচ্ছিল না, আর বেড়েও আসছিল না। আমি টিফিনের সময় স্কুল থেকে ফিরে বিছানায় বসে ভাত খাচ্ছিলাম। হঠাৎ জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখি তোয়া একটা ফড়িং ধরার চেষ্টা করছে। তারপর তারপর খাওয়া বাদ দিয়েই তোয়াকে কোলে তুলে মাস্টার বাড়িতে নিয়ে আসি। এসে দেখি মেয়েকে খুঁজে না পেয়ে কোহিনূর আপা কান্না শুরু করেছেন। আমার কোলে তোয়াকে দেখে দুলাভাই আমার পেছন পেছন গেটের ভেতর প্রবেশ করলেন। কোহিনূর আপা মেয়েকে দেখেই আমার কোল থেকে এক প্রকার ছিনিয়ে নিয়ে চুমু খেতে শুরু করেছিলেন। দুলাভাই জিজ্ঞেস করেছিলেন আমি তোয়াকে কোথায় পেলাম। আমি সবকিছু বলার পর দুলাভাই অনেক বেশি খুশি হয়েছিলেন, কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন। সন্ধ্যার পর কোহিনূর আপার হাতে অনেকগুলো চকলেট, চিপস, বিস্কুট আর ফলমূল পাঠিয়েছিলেন। মা কোনোভাবেই রাখতে চায়নি সেসব। আপা মাকে বুঝিয়ে রেখে এসেছিলেন সব। সেদিনের পর থেকে রাস্তাঘাটে দেখা হলেই দুলাভাই জিজ্ঞেস করতেন আমি কেমন আছি, পড়াশোনা কেমন চলছে, মা কেমন আছে। কোহিনূর আপাও যে খুব খারাপ বা অহংকারী মানুষ ব্যাপারটা এমনও না, শুধু উনি ওনার ভাইয়ের পাশে আমাকে মানতে পারছেন না। আর মানতে না পারাই কথা। ওনারা এত ধনী, ওনার ভাই বড় চাকরি করেন, তার উপর সুদর্শন পুরুষ। আমার মতন গরিব ঘরের মেয়ে, বাবা মা একজনও নেই, তার উপর আবার একবার বিয়েও হয়েছিল। এমন মেয়েকে কি ওনার ভাইয়ের পাশে মানায়। আপা বিরস মুখে বললেন দিয়া ঈশাকে আমার কাছে দে। আম্মা আপার দিকে তাকিয়ে নারাজ কণ্ঠে বললেন কোহিনূর দিয়া এখন তোর বড় ভাইয়ের স্ত্রী, তাই এখন থেকে দিয়াকে সম্মান দিয়ে ভাবি বলে ডাকবি। আপা খ্যাক করে বললেন ওকে ভাবি বলে ডাকবো আমি। হ্যাঁ ডাকবি। দুলাভাই বললেন এত রেগে যাচ্ছ কেন কোহিনূর। আম্মা তো ভুল কিছু বলেননি। আপা নাকের পাটা ফুলিয়ে রাগী চোখে দুলাভাইয়ের মুখের দিকে তাকিয়ে রইলেন। দুলাভাই পাত্তা দিলেন না। আপার এমন রাগী চোখে জুসের একটা গ্লাস হাতে নিয়ে আমার দিকে বাড়িয়ে ধরে বললেন ভাবি বসে জুস খান। আমি দুদিকে মাথা নেড়ে বললাম খাবো না দুলাভাই, আপনি খান। আমি তো খাচ্ছি, আপনি এটা খান।
আম্মা বললেন, দিয়া সাহেব বড় মুখ করে সাচ্ছে, খা। আমি ঈশাকে আপার কোলে দিয়ে জুসের গ্লাসটা হাতে নিলাম, আর একটা গ্লাসে জুস ঢেলে আম্মার হাতে দিয়ে বললাম খাওয়ার জন্য। তারপর আম্মাকে সঙ্গে নিয়েই সোফায় বসলাম। আমার জুস খাওয়া শেষ হওয়ার আগেই আব্বার সঙ্গে ড্রয়িং রুমে প্রবেশ করলো আরহাম। আব্বা আর আরহামকে দেখার পর আবার মুখের অন্ধকার ভাব কিছুটা কমলো। আব্বার সঙ্গে কথা বলার পর আরহামকে যখন কাছে ডাকলেন, তখন আরহাম আপার দিকে না এগিয়ে আব্বার হাত ধরে দাঁড়িয়ে রইল। আরহাম এগোচ্ছে না দেখে আপা মিষ্টি স্বরে ডাকলেন, আবার আরহাম সোনা, ফুপির কাছে এসো। আব্বা আরহামকে আপার দিকে এগিয়ে দিয়ে বললেন, দাদু ভাই, তোমার ফুফির কাছে যাও। আরহাম তবুও না এগিয়ে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। আপা উঠে দাঁড়িয়ে আরহামকে কাছে টেনে নিলেন। দীর্ঘ পথ সফর করে আপা ক্লান্ত হয়ে পড়েছেন। কিছুক্ষণ বসার পর আপা ছেলে মেয়ে আর স্বামীকে নিয়ে ফ্রেশ হতে গেলেন। আমি আম্মাকে রান্নার কাজে সাহায্য করতে চাইলে আম্মা নাচক করে দিলেন, বললেন ঈশা আর আরহামকে সামলাতে। রান্নাটা আম্মা একাই সামলে নিতে পারবেন। বাড়িতে আসার পর চুপচাপ থাকলেও সন্ধ্যার পর ঝামেলা শুরু করলেন আপা। রাগারাগি করতে লাগলেন আমাকে এই বাড়ির বউ করে আনায়। বারবার বলতে লাগলেন আমার কোনো যোগ্যতা নেই এ বাড়ি আর তার ভাইয়ের বউ হওয়ার। তার ভাইয়ের জন্য আমার চোখের হাজার গুণ ভালো মেয়ে পাওয়া যেত। চারজন মানুষ মিলেও থামাতে পারলেন না আপাকে। ধ্রুব চল শক্ত করে চুপ হয়ে বসে আছেন। ওনার কোলে আরহাম, আমি আম্মার পাশে বসে আছি মাথা নিচু করে। ঈশা আম্মার কোলে। আপার দুই ছেলে মেয়ে ঘুমিয়ে পড়েছে কিছুক্ষণ আগেই। আমি এখানে আসতে চাইনি, আম্মা জোর করে নিয়ে এসেছেন। ধ্রুবর বোধহয় ধৈর্যের ভাত ভাঙল। তিনি চিৎকার করে বললেন, কোহিনূর, অনেক হয়েছে, এখন একদম চুপ। কোহিনূর আপাত চুপ করলেন, তবে গলা ছেড়ে কেঁদে উঠল ঈশা। আরহামও চমকে উঠেছে এত জোরে চিৎকার শুনে। আম্মা ঈশাকে শান্ত করার জন্য ব্যস্ত হলেন। ধ্রুব আপার দিকে তাকিয়ে রাগী গলায় বললেন, এত রাস্তা জার্নি করে এসেছিস অশান্তি সৃষ্টি করার জন্য। কে কে যোগ্য আর কে অযোগ্য সেটা আমি বুঝবো, তোকে বুঝতে হবে না। ওই মেয়ে কি ভাবি হয় তোর? সম্মান দিয়ে কথা বলবি। দিয়াকে দিয়ে আমার কোনো সমস্যা হচ্ছে না, আশা করছি তোরও হবে না। আর হাজব্যান্ডের সঙ্গে এটা কেমন ব্যবহার? সাহেবকে ঝাড়ি দিলি কেন? কোন সাহসে তোকে এই শিক্ষা দেওয়া হয়েছে? ধ্রুব রাগের মুখে পড়ে আপা মাথা নিচু করে চুপ হয়ে রইলেন। ঈশা কান্না থামছে না। ধ্রুব আমার দিকে তাকিয়ে বললেন, দিয়া, ঈশা আর আরহামকে নিয়ে রুমে যাও। আমি ধ্রুব ঈশাকে নিজের কোলে তুলে নিলাম। ধ্রুব আরহামকে কোল থেকে নামিয়ে দিয়ে বললেন, তোমার আম্মুর সঙ্গে রুমে গিয়ে ঘুমাও। আমি আরহামের হাত ধরে রুমে চলে এলাম। দরজা ভিজিয়ে দিলাম যেন ড্রয়িং রুমে আবার চিৎকার চেঁচামেচি হলে এই রুমে বেশি আওয়াজ না আসে। ঈশার কান্না থামছেই না। তাকে নিয়ে পুরো রুমে হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে নানান কথা বলতে লাগলাম। আরহাম খাটে বসে মলিন মুখে তাকিয়ে আছে আমার দিকে। বাচ্চা দুটো ভয় পেয়েছে অনেক। আমি তো ভয়ে চমকে উঠেছিলাম। ঈশা একটু শান্ত হলে পানি খাওয়ালাম তাকে, আরহামকেও খাওয়ালাম। হেঁচকি তুলতে তুলতে 5 মিনিটে ঘুমিয়ে গেল ঈশা। সাবধানে শুইয়ে দিলাম তাকে। লাইট নিভিয়ে ডিম লাইট জ্বালিয়ে দিলাম। আরহামকে শুইয়ে বুকে জড়িয়ে ধরলাম। চুলে হাত বুলিয়ে দিতে দিতে বললাম,
ভয় পেয়েছো? আরহাম আমার বুক থেকে মুখ তুলে মাথা নেড়ে বলল, হুম। আব্বু অনেক রেগে গেছে। আমি আরহামের মাথায় চুমু খেয়ে বললাম, এখন ঘুমাও, নইলে তোমার আব্বু আরো রেগে যাবেন। গত রাতে না ঘুমানোর কারণে আরহামকে ঘুম পাড়াতে পাড়াতে আমিও ঘুমিয়ে পড়েছিলাম। আম্মার ডাকে ঘুম ভাঙলো আমার। শুধু গত রাত নয়, মা মারা যাওয়ার পর থেকেই আমি ঠিক মতন ঘুমাতে পারি না। রাতে হাত মুখ ধুয়ে আম্মার সঙ্গে ডাইনিং রুমে এলাম। সকলের খাওয়া শেষ, শুধু আমি আর আম্মা বাকি আছি। আম্মার মুখ থমথমে। আমি ড্রয়িং রুম থেকে চলে যাওয়ার পর সেখানে আর কি কি হয়েছে সেসব জানার বিন্দুমাত্র আগ্রহ আমার হচ্ছে না। খাওয়ার পর রুমে এসে দেখি আরহামের পাশে ধ্রুব শুয়ে আছেন। পা দুটো থেমে গেল আমার। ধ্রুব কি আজ এখানে থাকবেন? আমার ভাবনা মাঝি ধ্রুব শোয়া থেকে উঠে বসলেন। ডিম লাইটের নীল আলোয় ওনার মুখটা যেন আরো বেশি গম্ভীর আর রাগী রাগী দেখাচ্ছে। আমার বুকের ভেতর ধড়ফড় করতে লাগলো। ওনার এমন চেহারা দেখে আমি ধ্রুবর চোখ নামিয়ে নিলাম, দুই হাত কচলাতে শুরু করলাম। আমার মনে হচ্ছে উনি কিছু বলবেন। আমার ভাবনাকে সত্যি প্রমাণ করে উনি বললেন, আজ রাত আমি এখানেই থাকবো। আমি মুখ তুললাম। উনি আবারও রাশভারী গলায় বললেন, কোহিনূর যা বলেছে বা করেছে তা একদম ঠিক করেনিও। এরপর আর আমি থামিয়ে দিলাম ধ্রুবকে। জোরপূর্বক ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বললাম, তেমন কিছু মনে করিনি আমি। তাছাড়া আপাত ভুল কিছু বলেননি। আপনার পাশে সত্যি আমি পেমামান। আমার কোনো যোগ্যতাই নেই আপনার স্ত্রী হওয়ার। তাই তো আপনার বাচ্চাদের মা হলেও আপনার স্ত্রী হতে পারলাম না। যদি গল্পটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আপনাদের কমেন্ট পেয়ে গেলে পরবর্তী পার্ট দ্রুত আপলোড করার চেষ্টা করব। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন। অবশ্যই পরবর্তী পার্ট দ্রুত আপলোড করার চেষ্টা করব। গল্পটির নাম হচ্ছে হৃদয়পুরীতে আবার বসন্ত, তৃতীয় পার্ট চলবে।